আধারে ভয় পেও না, আলো আছে আড়ালে, অন্ধকার পালিয়ে যাবে তুমি উঠে দাঁড়ালে। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন। আর এই তো চলে আসলাম আরেকটি নতুন ব্লগ ভিডিও নিয়ে। আশা করছি আমার আজকের ব্লগ ভিডিওটি আপনাদের ভালো লাগবে। তো সকাল থেকে সারাটা দিন কি করি সেই সব কিছুই কিন্তু আজকের ভিডিওতে শেয়ার করব। তো এই তো আমার যে গ্রসারি বাজারগুলো ছিল সেগুলো কিন্তু ফুরিয়ে গিয়েছে, যেখানে পাউডারের গুঁড়া, ডাল, চিনি, তো এইসব কিন্তু শেষ হয়ে গিয়েছে। তো এগুলো কিন্তু এখন বের করে নিতেছি। আর বিগত কয়েকদিন কিন্তু ইন্টারনেট না থাকার কারণে আমরা অনেক বেশি পিছিয়ে গিয়েছি, তাই না? আর ইন্টারনেট না থাকার কারণে কিন্তু দিনগুলো কিভাবে গিয়েছে আমরা কিন্তু ঠিকঠাক মতন জানিও না। তো কারো কারো সময় অনেক ভালো গিয়েছে, আবার দেখা যায় যে কারো কারো সময় অনেক খারাপ গিয়েছে। যাদের যাদের ভালো গিয়েছে, অনেক সময় দেখা যায় যে নেটের কারণে, মোবাইল নিয়ে ব্যস্ত থাকার কারণে পরিবারকে কিন্তু সময় দেওয়া যায়নি, যার কারণে দেখা গিয়েছে তাদের সময়টা কিন্তু ভালোই গিয়েছে। নেট না থাকার কারণে পরিবার পরিজনকে কিন্তু খুব ভালো সময় দিয়েছে। আর যাদের যাদের দেখা যায় যে ইন্টারনেট ছাড়া মানে ভালোভাবে দিন কাটে, আসলে তাদের কাটে না, মানে ইন্টারনেট ছাড়া যাদের দিন চলেই না তাদের কিন্তু অনেক খারাপ গিয়েছে, তাই না? আর এই যে ডালগুলো কিন্তু এখন বের করে নিতেছি। আর নেট না থাকার কারণে আমি কিন্তু সেরকম একটা ভিডিও রেডিও করি নেই, আর নেট চলে আসার পরেও কিন্তু এখন পর্যন্ত কোনো ভিডিও আপলোড করি নেই, যার কারণে কিন্তু আমার অনেক প্রিয় প্রিয় আপু ভাইয়ারা আমার অনেক বেশি খোঁজখবর নিয়েছে। তো সেই সব প্রিয় প্রিয় আপু ভাইয়াদেরই কিন্তু চ্যানেলের নামগুলো আজকে বলবো, আর তারা কি কমেন্ট করেছে সেই সব কিছু কিন্তু আজকের ভিডিওতে বলবো। তো প্রথমেই যে আপুর চ্যানেলের কমেন্ট পড়বো। তো আমার সকল প্রিয় প্রিয় আপু ভাইয়াদের প্রতি কিন্তু অনেক বেশি ভালোবাসা, অনেক বেশি দোয়া। তো যারা যারা আমার খোঁজখবর নিয়েছে তাদের চ্যানেলের নামগুলো না বললেই না, আসলে দেখা যায় কি ভালোবাসা মন থেকে আসে। তো তারা কিন্তু আমাকে মনে করেছে জন্যই কিন্তু আমার চ্যানেলে এসে আমাকে কমেন্ট করে গিয়েছে, আপু তুমি কেমন আছো, ভালো মন্দ। তো এই জন্যই কিন্তু তাদের চ্যানেলের নামগুলো না বললেই না। তো প্রথমে যে চ্যানেলের আপুর কথা বলবো, ফাতেমা কিচেন অ্যান্ড ব্লগ চ্যানেলের আপু কমেন্ট করেছে, আপু কেমন আছো, অনেক ভালো লাগলো, ভিডিওটি শেয়ার করার জন্য অনেক বেশি ধন্যবাদ। এরপরে কুকিং অ্যান্ড হেলথ কেয়ার চ্যানেলের আপু কমেন্ট করেছে, আপু তুমি কোথায়, নতুন কোনো ভিডিও পাচ্ছি না, তুমি ভালো আছো তো? এরপরে বাংলা টু আরবি শিক্ষা চ্যানেলের ভাইয়া কমেন্ট করেছে, আসসালামু আলাইকুম প্রিয় মিষ্টি দাদি, কেমন আছেন, মিস করেছি আপনাকে অনেক। তারপরে ফাহিমা কুকিং অ্যান্ড ব্লগ চ্যানেলের মিষ্টি প্রিয় আপু কমেন্ট করেছে, আসসালামু আলাইকুম আপু, বাংলাদেশের সবাই তো ভিডিও দিচ্ছে, আপনি এখনও ভিডিও আপলোড দিচ্ছেন না কেন, আপনি সুস্থ আছেন তো? এরপরে বিডি ব্লগার নুসরাত নীলা 0717 আপুর চ্যানেল থেকে কমেন্ট করেছে, আপু ভালো আছো তো, নতুন কোনো ভিডিও দিচ্ছ না কেন বোন, সবার মাঝে তোমাকে মিস করছি। এরপরে রাজু ব্লগ চ্যানেলের আপু কমেন্ট করেছে, আপু আমি তোমার নাম জানি না, তুমি কোথায় আছো, কেমন আছো, মিস করছি তোমাকে অনেক। আপু এতদিন নেট সমস্যা ছিল, নেট তো মোটামুটি চালু হয়ে গেছে, 4 দিন হয়ে গেল, কিন্তু তোমার তো কোনো ভিডিও পাচ্ছি না। তুমি এবং তোমার পরিবারের সবাই কেমন আছে, সবাই ভালো আছে তো? তোমার খবরটা জানতে পারলে খুব খুব ভালো লাগবে, জানি না কার কেমন লাগে, কিন্তু অনেক মায়া হয়ে গেছে, তাই তো খুঁজে খুঁজে দেখি কে প্ল্যাটফর্মে আছে আর কে নেই। ওরা আমার মিষ্টি প্রিয় আপুরারে এত সুন্দর করে আমার খোঁজ খবর নিয়েছে, আসলে প্ল্যাটফর্মে কাজ করার কারণে কিন্তু অনেক বেশি মায়া হয়ে গিয়েছে। আমি যদিও ভিডিও দেইনি, তারপরেও কিন্তু অনেক প্রিয় প্রিয় আপু ভাইদের ভিডিও দেখেছি, কিন্তু কমেন্ট করতে পারি নাই, কমেন্ট করি নাই, আসলে ইচ্ছাও ছিল না, ভালোও লাগে নাই। আর দেখা যায় কি এই সমস্যার অনেক আগে থেকে কিন্তু আমি একটা সমস্যায় জড়িয়ে গিয়েছিলাম, যেটা আমার অনেক প্রিয় প্রিয় আপু ভাইয়ারাই আর কি জানে। তো যাই হোক, সমস্যা তো থাকবেই, তার সমাধানও থাকবে, তাই না? আর এই যে আকাশের দিকে তাকিয়ে আছি, নেট না থাকার কারণে কিন্তু আমার সেরকম কোনো সমস্যা হয়নি। আসলে দিনগুলো কিভাবে চলে গিয়েছে আমি নিজেও জানি না। আর আকাশের দিকে বেশিরভাগ সময় তাকিয়ে থাকতাম দিনে রাত্রে যখন ভালো লাগতো, আর আকাশের দিকে তাকিয়ে থাকতে থাকতে দেখা যায় আধা ঘন্টা 1 ঘন্টা এরকম আমার সময়টাও চলে যায়। তো আর জানি না কি খুঁজতেছে মনে মনে। আর দেখা যায় কি অনেক প্রিয় প্রিয় আপু ভাইয়ারা কিন্তু আমাকে কমেন্ট করে জিজ্ঞাসা করে, আপু তোমার কি হয়েছে, আসলে কি করে বুঝাই আমার কি হয়েছে, বলতেও পারি না, এদিকে আবার সইতেও পারি না। তো যাই হোক, এই তো ফুল গাছগুলো দেখে, আকাশ দেখে রুমে চলে যাব, রুমে চলে গিয়ে কি কাজ বাজ করি সেগুলোও কিন্তু শেয়ার করব। আর একটু টার্গেট নিয়ে আমরা যদি সংসারের কাজগুলো করি তো খুব কম সময়ে কিন্তু কাজগুলো হয়ে যায়। আর দেখা যায় কি সময় যখন ভালো না যায় কোনো কাজে কিন্তু করতে ভালো লাগে না, যার কারণে দেখা যায় আমি একটু
টার্গেট নিয়ে কাজগুলো করার চেষ্টা করি, আর এতে কিন্তু আমার কাজগুলো অনেক বেশি সহজ হয়ে যায়। তো সংসারে কী কী কাজ করি সেগুলো কিন্তু শেয়ার করব। আর এই যে দেখেন, যখন নেট ছিল না, রাউটারটা দেখতেছিলাম, লাল বাতিটা কিন্তু জ্বলে আছে। তো সেরকম একটা সমস্যা হয়নি। আর যখন নেট ছিল না তখনকার কিছু কথা আর কি বলি। যদি আমি শহীদ হয়ে যাই তবে আমার নিথর দেহটা রাজপথে ফেলে রাখবেন। ছাত্র সমাজ যখন বিজয় মিছিল নিয়ে রুমে ফিরবে তখন আমাকেও বিজয়ী ঘোষণা করে দাফন করবেন। একজন পরাজিতের লাশ কখনোই তার মা বাবা গ্রহণ করবে না। কোটা আন্দোলনে কিন্তু আবু সাঈদের সর্বশেষ যে পোস্টটি ছিল সেটি কিন্তু এরকমটাই ছিল। আর রংপুরে যে পার্কের মোড় আছে, পার্কের মোড়ের নামটাও কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে। পার্কের মোড়ের নামটা হয়েছে শহীদ আবু সাঈদ চত্বর। তো শিক্ষার্থীরা কিন্তু এই নামটাই দিয়েছে। আর আবু সাঈদরা কিন্তু 6 ভাই 3 বোন ছিলেন। আসলে কি, আর দেখা গিয়েছে আবু সাঈদ কিন্তু সবার চেয়ে অনেক বেশি মেধাবী ছিলেন। সে কিন্তু বৃত্তিও পেয়েছে, তারপরে স্কলারশিপ পেয়েছে। আর এরপরে কিন্তু রোকেয়া বিশ্ববিদ্যালয় ইংরেজি সাবজেক্ট নিয়ে পড়াশোনা করতেন। আর সে কিন্তু বিসিএস পরীক্ষা দেওয়ার জন্য চেষ্টা করবে, এরকমটা তার মনের আশা ছিল। আসলে ভাগ্যে কখনকার কি হয় আমরা কিন্তু কেউ জানি না। আর আবু সাঈদের মতন আরও যেসব ভাই বোনেরা শহীদ হয়েছে তাদের সকলের আত্মার মাগফিরাত কামনা করি। মহান আল্লাহ যেন সবাইকে জান্নাতুল ফেরদাউস দান করেন, আমিন। আসলে যে বললাম না, ভাগ্যে কার কী আছে কেউ জানি না, কে কখন মারা যাব আর কার কখন কি হবে। আসলে এসব কিছু কিন্তু আমরা কিছুই জানি না, মহান আল্লাহ সব কিছুই ঠিক করে রেখেছেন। তো আবু সাঈদের কথাটা কেন বললাম, কারণ আবু সাঈদ আমার রংপুরের মানুষ, এই জন্যই কিন্তু আবু সাঈদের কথাটাই আমার ভিডিওতে বললাম। আর আমিও রংপুরের মানুষ, এখন তার বলতে কোনোই বাধা নাই, দ্বিধা নাই যে রংপুরের মানুষ আর আবু সাঈদও রংপুরের। আর আমি কিন্তু আমার জন্মস্থান কিন্তু রংপুরেই, কখনো ভিডিওতে বলি নেই, আজকে কিন্তু বলেই দিলাম। আর এই যে দেখেন, কথা বলতে বলতে ওয়ারড্রপের যে উপরটা আছে সেটাও কিন্তু মুছে নিয়েছি। আর এখন তো অনেক ধুলার সময়, আর এদিকে যে গাছ টাছগুলো একটু ঝেড়ে নিতেছি, ড্রেসিং টেবিলটা মুছে নিয়েছি, আর বিছানাটাও তো গুছিয়ে নিয়েছি। এখন এই তো ঘরগুলো ঝাড়ু দিয়ে নিব। তো এভাবেই কিন্তু খুব কম সময়ে একটু টার্গেট নিয়ে একটার পর একটা কাজ কিন্তু গুছিয়ে করলে কাজগুলো খুব সহজ হয়ে যায়। আর দেখা যায় কি, পরবর্তীতে সময় হাতে থাকে তখন আপনি যে কোনো কাজ বা বসে থাকতে পারবেন, অবসর থাকতে পারবেন। আর এই কয়েকটা দিন নিজের মতন করে সময়টা কাটিয়েছি। আর দেখা যায় কি, কাজও সেরকম করতে ভালো লাগে না। যখন মন মানসিকতা ভালো না থাকে তখন কিন্তু কাজও করতে ভালো লাগে না। আর আমি যে এভাবে কথাগুলো বলি, আমার প্রিয় প্রিয় আপুদের কিন্তু অনেক বেশি কষ্ট লাগে। আসলে কিন্তু আমি কষ্ট দিতে চাই না, আমিও সবসময় ভালো থাকতে চাই, কিন্তু জানি না আল্লাহ কেন আমার সাথে এরকম সবসময় করে আর কী জন্যই এতটা বেশি কষ্টে থাকি আমি। তো যাই হোক, মহান আল্লাহ চাইলে এই সব কষ্ট কিন্তু একদিন সুখের রূপ ধারণ করে আসবে। আর যখন আসবে তখন আমার প্রিয় প্রিয় আপু ভাইয়ারা হয়তো বা অনেক বেশি খুশি হবে আমার সাথে সাথে। আর এই প্ল্যাটফর্মে আমরা যারা কাজ করি, একজনের দুঃখে একজনের সুখে আমাদের কিন্তু মনটা অনেক বেশি মানে আকাঙ্ক্ষা হয়ে যায়। আমারও যখন অন্য কোনো আপুদের কষ্ট দেখি না, অনেক বেশি খারাপ লাগে। যখন দেখি অন্য কোনো আপুরা অনেক বেশি কষ্ট পাইতেছে, এমনও অনেক অনেক সময় চলে আসে আমি কিন্তু কান্না করে দিই। আর হইতেছে দেখা যায় কি, আমরা মেয়ে মানুষরা বা ছেলে মানুষরা আবেগটা ধরে রাখতে পারি না, কান্না কিন্তু চলেই আসে। আর এই যে এদিকে ঘরটা ঝাড়ু দিয়ে কিন্তু ফ্রিজটাও পরিষ্কার করে নিয়েছি। আর এই সময়টাতে দেখা গিয়েছে অনেক বেশি কাজ করে নিয়েছি, যদিও কাজ করতে ভালো লাগতো না, তারপরেও কিন্তু যে টুকটাক কাজগুলো এক্সট্রা ছিল সেগুলো কিন্তু গুছিয়ে নিয়েছি, ফ্রিজ পরিষ্কার করে নিয়েছি। এছাড়াও যে আরও টুকটাক কাজগুলো ছিল সেগুলো কিন্তু করে নিয়েছি। বসে থেকে আর কি হবে, কাজ যখন সময় পেয়েছি করে নিয়েছি। আর ফ্রিজটা কিন্তু আমার মোছা হয়েও গিয়েছে। আর এদিকে আমি মশলা পেস্ট করে নিতেছি। প্রথমে একটু বেশি আদা ছিল, তো প্রথমে যে এক্সট্রা আদাগুলো ছিল সেগুলো এখানে পেস্ট করে নিয়েছি। এরপরে আদা আর রসুন একসাথে পেস্ট করে নিব, কারণ রসুন কম ছিল। আর কম রসুন আর বেশি আদা করে তো লাভ নেই, তাই না? সমান সমান হলেই কিন্তু তরকারি টেস্টটা ভালো আসে। আর এই আদাটা পেস্ট করে রেখে দিব, যখন রসুন আনবো তখন কিন্তু আবার একটু রসুন পেস্ট করে রেখে দিব এখানে। আর এখন এই যে এখানে আদা রসুন একসাথে পেস্ট করে নিতেছি, আর মশলাটাও তৈরি করে রেখে দিয়েছি। দেখা যায় কি, মশলা পেস্ট করা থাকলে রান্নাবান্নাও খুব সহজেই হয়ে যায়। আর মশলা পেস্ট করা না থাকলে আবার এই যে আদা রসুন রেডি করো, মশলা পেস্ট করো, অনেকটাই সময় লাগে। এই যে আর কারণে মশলাগুলো কিন্তু এই নেট না থাকার সময়টাতে কিন্তু পেস্ট করে নিয়েছি। এছাড়াও এই দেখেন আমার টুনটুনি পাখিটা আমাকে হেল্প করতেছে। আর নেট না থাকার কারণে বাচ্চাদেরও কিন্তু অনেক বেশি সমস্যা হয়ে গিয়েছিল, তাই না? যাদের যাদের আমাদের বাচ্চা আছে তারা কিন্তু আমরা জানি। তো আমার টুনটুনি পাখি যখন মোবাইল দেওয়া হয়, বাবুকে বলে সবসময় নেট দাও নেট দাও। ও যে নেটের কি বুঝে জানি না, ওই যে কার্টুন আসে একটার পর একটা, সেটা তো আর আসে না নেট না থাকলে। সেজন্যই হয়তোবা ও বলে, বুঝতে পারে যে নেট নাই, এজন্য কিন্তু বাবুর সাথে চিল্লাচিল্লি করে নেট দাও নেট দাও। তো ছোটো একটা বাচ্চাও কিন্তু নেটের জন্য অস্থির হয়ে গিয়েছিল। তো এই তো আমার কিন্তু মশলাগুলো পেস্ট করা হয়ে গিয়েছে, এখন তো ক্ষুধা লেগে গিয়েছে, তাই না? তো এই যে এখানে আমি সামুচা সিঙ্গারা আর পুরি নিয়ে আসছি।
তো সিঙ্গারার কথা একটা না বললেই না, রংপুরে কিন্তু সিঙ্গারা হাউসের সিঙ্গারা অনেক বেশি বিখ্যাত। আর যখন সিঙ্গারা হাউসের সিঙ্গারা খেতে যাব তখন কিন্তু অবশ্যই শেয়ার করব। আর দেখা যায় কি রংপুরে সিঙ্গারা হাউসের সিঙ্গারা বিখ্যাত হওয়ার কারণ আছে, কারণ ওখানে গরম গরম ভেজে খেতে দেয়। আর সিঙ্গারার সাথে যে মানে চাটনি বা সস যেটাই বলেন না কেন সেটা কিন্তু দেয়। আর ওই সিঙ্গারা হাউসের সিঙ্গারা যে চাটনি বা সস এগুলো কিন্তু আমি খাই না, আমি শুধু জাস্ট ওই যে গরম গরম সিঙ্গারাটা ভেজে দেয় সেটাই কিন্তু খাই, আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আর এখানে এই যে সামুচাটা, এই সামুচাটা কিন্তু খেতে অনেক বেশি মজা লাগে, অনেক বেশি ক্রিস্পি, খেতে অনেক বেশি মজা লাগে। এজন্য কিন্তু সামুচাটা আমি নিয়ে আসি, প্রায় সময় নিয়ে আসি, তো আমার কাছে ভালোই লাগে। এখন তো এই যে সিঙ্গারা সামুচা খেয়ে নিব, সামুচা খেয়ে নেওয়ার পরে দুপুরে কী কী রান্না বান্না করি সেগুলো কিন্তু শেয়ার করব, সাথেই থাকবেন, আশা করছি ভালো লাগবে। আর নেট না থাকাকালীন সময় আমি জানি আমার অনেক প্রিয় প্রিয় আপু ভাইয়াদের অনেক বেশি কষ্ট হয়ে গিয়েছিল, বিশেষ করে যে আমরা যারা কাজ করি না ওয়াইটি স্টুডিওতে ঢুকতে পারি না কোনো আপুদের কমেন্ট পড়তে পারি, এই বিষয়টা কিন্তু আমি অনেক বেশি মিস করেছি। আর এই যে এখানে কিন্তু সিঙ্গারা সামুচা খেয়ে রান্নাবান্না বসিয়ে দিয়েছি, এখানে আমি পাট শাক ভাজি করে নেব, তো কাঁচামরিচ দিয়ে দিলাম আর স্বাদ অনুযায়ী লবণ। আর শাক পাতার মধ্যে কিন্তু লবণটা বুঝে শুনে দিতে হয়, বেশি লবণ দিলে কিন্তু তখন আর শাক পাতা খেতে ভালো লাগে না, এজন্য কিন্তু শাকের মধ্যে লবণটা একটু বুঝে শুনেই দিবেন। আর এই যে শাক ভাজিটার জন্য আমি হালকা পাতলা লবণ দিয়ে দিলাম, মানে যেটুকু আর কি আমার প্রয়োজন। আর শাকটা কিন্তু সেদ্ধ করে নিয়েছি। এখন এই যে এখানে শাকটা বাগার দিয়ে নিব, পেঁয়াজ কুচি করে নিয়েছি আর রসুন কুচি নিয়েছি। এখন পেঁয়াজ আর রসুনটা ব্রাউন কালার করে ভেজে নিব, এটা ব্রাউন কালার করে ভাজা হয়ে গেলে শাকটা কিন্তু বাগার দিয়ে নিব। আর এভাবেই শাকটা ভাজি করে আমার কাছে ভালোই লাগে। তো আমার প্রিয় আপু ভাইয়েরা, আজকে যারা নতুন আমার চ্যানেলটি ভিজিট করবেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন তাদেরকে আমার মন থেকে অনেক ধন্যবাদ এবং তাদের প্রতি অনেক দোয়া রইল। আর এই তো শাকটা কিন্তু এখন বাগারও দিয়ে নিতেছি, একদম ঝরঝরে করে বাগার দিয়ে নিব। শাকের যে এক্সট্রা পানিটা আছে সেটা কিন্তু শুকিয়ে নিব। আর এদিকে যে আমি পাঙ্গাস মাছ ভেজে নিতেছি, পাঙ্গাস মাছ রান্না করব, তো কী দিয়ে পাঙ্গাস মাছ রান্না করি সেটাও কিন্তু শেয়ার করব। তো মাছটাকে ভেজে নিই, আর আমার ঘরে দেখা যায় বেশিরভাগ সময় মাছটা কিন্তু ভেজেই রান্না করি। তো যেই তেলে পাঙ্গাস মাছটা ভেজে নিয়েছি সেই তেলেই কিন্তু রান্নাটা করে নিব। এখানে একটু বেশি করে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, পেঁয়াজটা সামান্য ভেজে একটু পানি দিয়ে দিয়েছে। এখন আদা রসুন পেস্ট দিয়ে দিলাম, আদা রসুন পেস্টটা দেওয়ার পরে স্বাদ অনুযায়ী লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া দিয়ে মশলাটা কিন্তু ভালো করে কষিয়ে নিব। আর মশলাটা যখনই ভালো করে কষিয়ে নিব তখনই কিন্তু তরকারিটা অনেক বেশি টেস্ট হবে, তাই না? তো মশলাটা কষানোর উপরেই কিন্তু তরকারির টেস্টটা মানে বোঝা যায়। তো এই তো আমি এখন মশলাটা ভালো করে কষিয়ে নিব। আর ওই তো আমি শাক বাটা দিয়ে কিন্তু তরকারি খাই, ওই যে বললাম না অলস হয়ে গিয়েছি, ভালো লাগে না, এজন্য কিন্তু শাক বাটা আর রেডি করি না। এখন দেখা যায় যেটা পাই সেটা দিয়ে তরকারি রান্না করে খেয়ে নিই। এই যে এখানে আদা রসুন বাটা দিয়ে কিন্তু তরকারিটা খেয়ে নিব। আর এই যে এখানে আমি কচুরপই আর আলু দিয়ে দিয়েছি, আমার জন্য কচুরপই আর বাচ্চাদের জন্য আলু। তো এখন কিন্তু আর কোনো পানি দিব না, এটা কিন্তু কষিয়ে নিয়েছি। আর এখন এই তো ঝোলের জন্য পানি দিয়ে দিয়েছি, প্রথমে কিন্তু কচুরপই আর আলুটা কিন্তু কষিয়ে নিয়েছি পানি ছাড়া, এখন এই তো ঝোলের জন্য পানি দিয়ে মাছগুলো দিয়ে দিতেছি। আস্তে ধীরে কিন্তু আমার মাছ রান্নাটাও হয়ে যাবে। আর আরেকভাবে মাছ রান্না করি, ওই যে আদা বাটা আর জিরা বাটা দিয়ে পেঁয়াজ বাটা দিয়ে মাছটা রান্না করি, সেটাও কিন্তু খেতে অনেক বেশি মজা লাগে। তো সেটা এখনও শেয়ার করি নাই, একদিন শেয়ার করব। তো ওই মানে পেঁয়াজ বাটা, আদা বাটা, জিরা বাটা দিয়ে ওটা কিন্তু বাটা দিয়ে রান্না করা হয়। আর ওটা দিয়ে গরম ভাত খেতে, ওই মাছের তরকারির ঝোলটা দিয়ে গরম ভাত খেতে অনেক বেশি মজা লাগে। আর এদিকে কিন্তু আমার দুপুরে রান্নাবান্না হয়েও গিয়েছে, পাট শাক ভাজি আর হচ্ছে কচুরপই আলু দিয়ে পাঙ্গাস মাছ রান্না। আর অনেক বেশি মজা হয়েছিল পাঙ্গাস মাছের তরকারিটা। আর এই যে এখন কিন্তু আর কোনো ভিডিও করি নেই, সারাদিন বিকাল থেকে দুপুরে খাওয়া দাওয়া করে রেস্ট করে নিয়েছি। এই তো রাত্রেবেলায় যে গাছগুলো দেখতেছি, নিস্তব্ধ গাছ, নিস্তব্ধ আকাশ দেখতে দেখতে কিন্তু আজকের ব্লগ ভিডিওটা আমি শেষ করে দিব। তো আমার ব্লগ ভিডিওটা কেমন হয়েছে, ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখে নেবেন। তো ব্লগ ভিডিওটা কিন্তু আর বেশি বড় করব না, এ পর্যন্তই রাখবো। আর এই যে রাতের চারটা অনেক বেশি ভালো লেগেছে, তো কার কার কাছে ভালো লেগেছে, ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।